নমস্কার, শুভ সন্ধ্যা। পজিটিভ বার্তার পক্ষ থেকে আপনাদের অনেক অনেক স্বাগত, অভিনন্দন, শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি রাজ্যের একজন বিশিষ্ট গুণী মানুষ, সুপরিচিত মানুষ, বিশিষ্ট জনসেবক, যিনি জীবনভর সমাজসেবা করে গেছেন, মানুষের কাজ করে গেছেন, মানুষের পাশে আছেন এবং করছেন, ভবিষ্যতেও করবেন। আমাদের প্রিয় মানুষ, ত্রিপুরার প্রিয় মানুষ, একজন জনপ্রিয় মানুষ, শ্রদ্ধেয় মিস্টার বিপ্লব কর মহোদয়। এবং উনি একজন আমাদের রাবার বোট, ভারত সরকারের যে রাবার বোটটা আছে আমাদের আগরতলায়, ত্রিপুরার ব্রাঞ্চ, উনি অধিগত বটে। স্যার, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, শুভেচ্ছা, অভিনন্দন। আমাদের পজিটিভ বার্তা করে আপনি ভীষণ ব্যস্ত, তারপর আমাদের সময় দিয়েছেন, এটা আমরা অনেক অনেক কৃতজ্ঞ আপনার সাথে। প্রথমেই আপনাদের পজিটিভ বার্তার সকল সদস্য এবং সদস্যরা এবং যারা আপনাদের এই পজিটিভ বার্তার যে সকল শ্রোতা বন্ধুরা আছেন, সবাইকে আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন। অনেক অনেক ধন্যবাদ স্যার আপনাকে। যারা পজিটিভ বার্তার পর্দায় চোখ রাখছেন এবং দেখছেন, আমাদের আজকে যে বিশেষ অতিথি রয়েছেন, ত্রিপুরা রাজ্যের জনপ্রিয় মানুষ, ওনার পরিচিতি এখন প্রয়োজন হয় না, ওনার উজ্জ্বল উপস্থিতি যথেষ্ট, আমরা সবাই চিনি ওনাকে, কেউ বাদ নেই ত্রিপুরা রাজ্য নয়, উত্তর পূর্বাঞ্চল এবং সমগ্র ভারতবর্ষ এখন ছড়িয়ে আছে ওনার নাম, শ্রদ্ধেয় বিপ্লব কর মহোদয়। স্যার, আমরা কথায় চলে যাচ্ছি। স্যার, আগরতলা শহরে প্রথম আপনি 5 টাকা, সম্ভবত 5 টাকা স্যার, 1 টাকার 5 টাকা, 1 টাকা 5 টাকা যে খাবার চালু করেছিলেন স্যার, এটা আমরা দেখেছি প্রথমবারের মতো, এবং এ থেকে ত্রিপুরা রাজ্যে ছড়িয়ে গেছে আপনার নাম, আমরাও প্রথম আপনাকে চিনতে পেরেছি। স্যার, কেন উদ্যোগ নিয়েছিলেন স্যার এটা? প্রথমত হচ্ছে, আপনি জানেন আমি একটা অসংগঠিত সেক্টর নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করি। তো আমরা যখন দেখেছি যে করোনার মহামারীর সময় যখন মানুষ আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত, মানুষের তাদের খাদ্যের সমস্যা, নানা রকম আর্থিক সমস্যা, সব বিভিন্ন সমস্যার সম্মুখীন দেখে প্রথমে আমরা প্যাকেজ ব্যাগের মধ্যে নানা রকম খাওয়া সামগ্রী আমরা প্রত্যেককে মানুষকে দিয়েছিলাম। কিন্তু দিতে গিয়ে দেখলাম যে সঠিক যারা পাওয়ার প্রয়োজন, হয়তো তাদেরকে আমরা সঠিকভাবে দিতে পারছি না বা তারা পাচ্ছে না, বিভিন্নভাবে অন্য মানুষরা নিয়ে যাচ্ছে। তো পরবর্তী সময়ে একটু আলোচনা করলাম, যেহেতু এই রাজ্যের শ্রমিকদের নিয়ে কাজ করি, শ্রমিক রিপ্রেজেন্টেটিভ হিসাবে কাজ করি, তো একটা নৈতিক দায়িত্ব, আর সেই সময়টাই ছিল করোনা মহামারীর সময়, যে সঠিক নিজেকে পরিচয় দেওয়া, যে আমি সঠিক মানুষের যেহেতু মানুষ হয়ে থাকি, শ্রমিক রিপ্রেজেন্টেটিভ হয়ে থাকি, এখনই আমার শ্রমিকদের জন্য কিছু করা। তো সেই মানসিকতা নিয়ে তখন আমরা কয়েকজনে মিলে আলোচনা করে আমরা একটা সিদ্ধান্ত নিলাম যে যারা সত্যি তাদের পেটের খিদে আছে বা খিদের জ্বালা আছে, এই সকল ব্যক্তিদেরকে যদি তৈরি করা রেডিমেড খাওয়া যদি একটা স্থানের মধ্যে দেওয়া যায় এবং সেখানে তাদেরকে খাওয়ানো যায়, হয়তো সাময়িক তারা তৃপ্তি পাবে এবং তাদের হয়তো একবেলা খেলেও অন্তত খানিকটা সারাদিনের জন্য কিছু ওনারা শান্তি পাবেন খিদের থেকে। তো ওই কথাটা মাথায় রেখে, চিন্তায় রেখে আমরা 1 টাকা করে ফার্স্ট বটতলাতে 250 জন দিয়ে খাওয়া শুরু করলাম। তো 250 জন দিয়ে যখন খাওয়া শুরু করলাম, তখন আমরা যে প্লেটটা, ওয়ান টাইম যে প্লেটটা আমরা ইউজ করি, সেটার দামও আছে 1 টাকা 30 পয়সা। ইচ্ছা করলে আমি ফ্রিতে খাওয়াতে পারতাম, কিন্তু ফ্রিতে আমরা ওই জিনিসটা চিন্তা মাথায় রেখে খাওয়াইনি, যে খাবে তার মনের মধ্যে যেন কোনো রকমের সংকোচ না হয়, তার মনের মধ্যে কোনো রকম লজ্জাবোধ না হয় যে আমি ফ্রিতে খাচ্ছি। সে যেন মনে করে আমার 1 টাকা কন্ট্রিবিউশন আছে, সে খাওয়াটা 60 টাকারই হোক, 70 টাকারই হোক বা 80 টাকার হোক, সে যেন মনে করে তার 1 টাকা কন্ট্রিবিউশন আছে, সেই কন্ট্রিবিউশনের মাধ্যমে সে খাচ্ছে। তো এই মানসিকতা নিয়েই প্রথমে বটতলাতে খাওয়া শুরু করা। তার পরবর্তী সময়ে আইজিএম হাসপাতালে, তো একদিন আপনারা জানেন যে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আমার জনজাতি বোনরা এবং বিভিন্ন আমার সংগঠনের লোকরা তারা হাসপাতালে আসেন, এবং ওনারা মনে করেন যে হাসপাতালে ওনাদের দেখতে গেলে, ভিজিট করলে হয়তো আমরা যদি একটু ডাক্তারকে বা নার্সকে একটু ভালো করে কেয়ার করার জন্য একটু বলে দিই, তো ওরা হয়তো অনেকটা কিছুটা শান্তি পায়, রিলিফ পায়, যে হয়তো দাদা এসে আমাদের জন্য এই কথাটা বলে গেছে। তো সেই কথায় রেখে ওনারা সবসময় আগরতলায় কোনো হাসপাতালে ভর্তি হলে আমাদেরকে ইনফর্ম করেন এবং আমরা যাই। আমাদের ক্ষুদ্র প্রয়াস থাকে ওনাদের পাশে সামান্য কিছু হলো সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া। তো একদিন আমার মনে আছে, করোনার পিরিয়ডে জাস্ট বটতলা খাওয়াটা শুরু করেছি, মাস 1.5 হবে। এমন সময় ওই পেছনে আইজিএমের যে পেছনে যে আইসিইউ যেখানটা আছে, সেখান দিয়ে সেদিকটা থেকে সিঁড়ি দিয়ে নামার সময় আমি সিঁড়ির পাশে দেখতে পেলাম একটা জনজাতি আমার ভাই, সে একটা কাচের গ্লাসের মধ্যে বিস্কিট ভিজিয়ে খাচ্ছে জলের মধ্যে, আর তার পাশে একজন বৃদ্ধা জনজাতি আমার দিদি, উনি একটা কাপের মধ্যে ভিজিয়ে বিস্কিট খাচ্ছে।
তো আমি এটা দেখতে দেখতে সিঁড়িটা নিচে নেমে গেলাম, হঠাৎ আমার একটা কৌতূহল হলো যে করোনা মহামারী ঠিক আছে, বাট আমাদের রাজ্যে এরকম পরিস্থিতি হয়নি যে মানুষ না খেয়ে খাওয়ার মতো বা বিস্কিট ভিজিয়ে খেতে হচ্ছে। তা আমার একটু কৌতূহল হলো যে বিষয়টা কী। তো আমি আবার সিঁড়িটা উঠে আবার গিয়ে ওনাদেরকে জিজ্ঞেস করলাম যে আপনারা কেন এইভাবে জল ভিজিয়ে বিস্কিট করে জলে বিস্কিট ভিজিয়ে খাচ্ছেন। তখন ওনারা আমাকে বললো ওনারা গন্ডাছড়ার থেকে আরও 3 কিলোমিটার ভেতর থেকে এসছেন এবং এখানে ওর বোন আছে হাসপাতালে অ্যাডমিট, আর যে বৃদ্ধা মহিলা উনি হচ্ছেন ওনার মা। তো বলছেন যে আমি যদি এইখানে পয়সা দিয়ে অর্থ খরচা করে আমি এখানে খাই, যদি আমার টাকা শেষ হয়ে যায় তাহলে আমার আবার গন্ডাছড়া যেতে হবে, সেখানে গিয়ে টাকা ম্যানেজ করতে হবে। তো আসতে যেতে আমার 2 দিন, টাকা ম্যানেজ করতে 1 দিন, 3 দিন সময় লেগে যাবে। তাই খিদেটাকে বিস্কুট দিয়ে খেয়ে মানে খিদের জ্বালাটাকে মেটানোর চেষ্টা করছে। তো তখন পয়সাটা বেঁচে যাচ্ছে। তো তখন মনে হলো যে না, সত্যি মানুষ তাহলে বিভিন্নভাবে আমার জনজাতি ভাই বোনরাও এই রাজ্যে তারাও হয়তো বিভিন্ন সমস্যার সম্মুখীন আছে। তারপর থেকে ওই আইজিএম হাসপাতালে এভরিডে 300 লোক, জিবি হাসপাতাল যেটা মেডিসিন ওয়ার্ডের সামনে সেখানে 300 লোক, আর বটতলাতে 200 লোক, প্রায় 800 লোক প্রত্যেক দিন আমরা এই দুপুরবেলা আহার দেওয়ার ব্যবস্থা করেছি এবং সেটা প্রায় 3 বৎসর আমরা সেটা পরিচালিত করেছি। এবং তার জন্য আমি ধন্যবাদ জানাবো আমার রাজ্যের যারা শ্রমিক ভাইরা, কারণ তারা সহযোগিতা না করলে হয়তো সেটা সম্ভব ছিল না। তারা হয়তো অর্থ দিয়ে সাহায্য করতে পারতো বা অন্য কিছু দিয়ে সাহায্য করতে পারতো, সেই বিষয়টা সেরকম না। তারা যে শারীরিকভাবে তারা যে পরিশ্রমটা দিয়েছে সেটাই পাওয়ার প্রয়োজন ছিল। কারণ টাকা থাকলে আর রান্না করে নিলেন সেটা বড় বিষয় নয়, পরিবেশনটা করাটা সেটাই ছিল বড় বিষয়। এবং 3 বছর টানা পরিচালনা করা, এটা একমাত্র এই রাজ্যের আমার শ্রমিক ভাই বোনরা, ওনাদের সাহায্যে আমি এটা সম্ভব করতে পেরেছি। একদম স্যার, আপনাকে অনেক অনেক ধন্যবাদ যে আপনার বিপ্লবকর যে নামটা সেই সময় থেকে আমরা শুনতে পেয়েছি। আগে আমরাও জানতাম না। আগরতলা যে করোনার সময় যে আপনি এইভাবে একটা মানুষের পাশে দাঁড়িয়েছেন, এটা একটা বিশাল প্রাপ্তি ত্রিপুরা রাজ্যের জন্য, যার জন্য ত্রিপুরা রাজ্যের বিভিন্ন প্রান্তে আপনার নাম ছড়িয়েছে। আমরা যেখানে যাচ্ছি আপনার নাম আমরা শুনতে পাচ্ছি। শুধু এই জন্য নয়, বিভিন্ন সামাজিক কাজকর্ম আপনি করছেন, আমরা দেখতে পাচ্ছি। স্যার, আপনি সমাজের জন্য, মানুষের জন্য বিভিন্নভাবে কাজ করে যাচ্ছেন। স্যার, এই যে কাজ করে একটা মানসিকতা, স্যার এটা কবে থেকে শুরু হয়েছে স্যার? স্কুল, কলেজ বা এর আগে? আমি এর আগেও আপনাদের এই স্টুডিওতে টকশোতে এসেছিলাম, সেখানেও বলে গেছি, আজকেও বলছি। আর ছোটোবেলা থেকে একটা সবসময় একটা নেশা ছিল যে মানুষের পাশে থাকা, ক্লাব, বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের সাথে যুক্ত থাকা, বিভিন্ন খেলাধুলার সাথে যুক্ত থাকা, বন্ধুবান্ধব সার্কেল নিয়ে চলা, এটা ছোটোবেলা থেকেই ছিল। পাড়ার পার্শ্ববর্তী সবার সাথে মিলেমিশে খেলাধুলা করা। তো আমাদের যে সিনিয়র ব্যাচটা ছিল ওরাও আমাদের মতো মানসিকতা ছিল। এবং সবসময় ওই সময় থেকে আমার একটা ইচ্ছে ছিল, কেউ রক্তের যখন প্রয়োজন হতো আমরা ছুটে যেতাম রক্ত দিতে। আমার এইটুকুনি মনে আছে যে রক্ত আমার যদি ব্লাড নাও মিলতো, আমি হয়তো অন্য জায়গা থেকে কাউকে বলে রক্তের ব্যবস্থাপনা করা, সেগুলো ছিল। কেউ অসুস্থ হলে তার গিয়ে খোঁজ করা, তার নেওয়া, এটা ছোটো থেকে একটা নেশা ছিল এবং সবার সাথে মিলেমিশে বড় হয়েছি। আর আমাদের ত্রিপুরা রাজ্যের, আমি এখনও বলবো, এই করোনা মহামারী থেকে আমি বুঝতে পেরেছি আমাদের রাজ্যে সত্যি অনেক ভালো অংশের লোক আছেন যারা মানুষের সহযোগিতা, মানুষের পাশে এবং সামাজিক কাজ অ্যাক্টিভিটিস এরকম করে তাদের নামটাও আনতে চায় না, এরকম অনেক ব্যক্তি আছেন আমার চোখে জানা। তো সত্যি আমরা ভাগ্যবান এই রাজ্যে থাকি, আমরা এই রাজ্যের মানসিকতার লোকের এখনও এরকম আছে। তো আমরা ছোটোবেলা থেকে এইভাবে করতে করতে বিভিন্ন মানে মানুষের সাথে মিশতে গিয়ে পরবর্তী সময় যখন শ্রমিক সংগঠনে আসি, তো তখনই শ্রমিক সংগঠনে ঢোকার পর থেকে শ্রমিকরা যখন আমাকে ডেকে নিয়ে তাদের রিপ্রেজেন্টেটিভ হিসাবে বানিয়েছে এবং তারা আমাকে দিয়ে কাজ করানো শুরু করেছে, তখন থেকে পুরোপুরিভাবে যে স্বপ্ন জীবনে ছিল যে মানুষের হয়ে কিছু করা চেষ্টা করি, পারি না পারি জানি না, কে কীভাবে না ভাবে জানি না, তবে আমাদের ছোটোবেলা থেকেই চেষ্টা এখন অবধি করে যাচ্ছি। যখন যে সময়টা পাই, যতটুকু সময় পাই, আর্থিক হোক, মানসিক হোক, শারীরিকভাবে খেটে হলেও যতটা পারি চেষ্টা করি শ্রমিকদেরকে নিয়ে চলার চেষ্টা করি, সবাইকে ঐক্যবদ্ধ করে নিয়ে চলার চেষ্টা করি। এবং এটাই মনে করি জীবনে এটাই সবচেয়ে বড় বার্তা থাকবে, আর কিছু থাকবে না। একদম স্যার, ধন্যবাদ আপনাকে। আপনি যে মানসিকতা নিয়ে সমাজের মানুষের, জনসাধারণ এবং বিশেষ করে অবহেলিত অনাথদের সাহায্য করে চলেছেন, তার জন্য আমরা ভগবানের কাছে প্রার্থনা যে ভবিষ্যতেও আপনি করে যাবেন। স্যার, স্যার আপনি অন্য কাজ করতে পারতেন। স্যার, একটা প্রশ্ন জেগেছে মনে, প্রশ্নটা জানতে ইচ্ছে করছে। আপনি বড় অফিসার বা বিভিন্ন প্রশাসনিক স্তরে বিভিন্ন কাজ করতে পারতেন স্যার, না করে কেন সমস্যা গেলেন স্যার? অ্যাকচুয়ালি বিষয়টা হচ্ছে, আমি যখন আমার সোর্স অফ ইনকাম
ছোট ছোট কন্ট্রাক্টরি কাজ শুরু করেছিলাম। স্যার। তো সেখানে যে শ্রমিকরা আমার সাথে কাজ করতো, ওই তাদের পরিবারের গল্প শুনতাম, তাদের বিভিন্ন সমস্যার সম্মুখীন হলে তাদের সহযোগিতা করতাম। তো ওই যে তাদের সাথে যে একটা মিশে গিয়ে তাদের সাথে একটা পারিবারিক সম্পর্ক তৈরি করে নেওয়া, এবং তারাও যে আমার কন্ট্রাক্টর বা আমার যিনি আমার কর্ণধার তার সাথে মিলেমিশে তাদের সাথে একটা পারিবারিক সম্পর্ক তৈরি করে নেওয়া, এবং তারাই জোর জবরদস্তি টেনে নিয়ে আসা। তো আমি একটা জিনিস দেখতে পেরেছি, আপনি যে কোনো বিশেষ করে গরিব অংশের মানুষ, তারা জানে তাদের কর্ম করেই খেতে হবে। তারা কি চায়? তারা ছোট ছোট তাদের চাহিদা, একদম যেমন স্যার। ছোট ছোট সরকারি সুযোগ সুবিধে, তাদের বিপদে পড়লে তাদের পাশে গিয়ে খানিকটা দাঁড়ানো। তারা একটা মেয়ে বিয়ে দিতে গেলে হয়তো একটু জিজ্ঞাসা করবে কোন জায়গায় ছেলে বাড়ি, একটু খবরাখবর নিয়ে দেওয়া। এরকম সামান্য সামান্য আমাদের রাজ্যের শ্রমিকদের তাদের চাহিদা, এবং তাদের সাথে কাজ করতে গিয়ে এতটাই আমি তাদের সাথে মিলেমিশে গেছি যে এটা আমি একদম শ্রমিকদের ধরে নিতে পারেন, তাদের সাথে যতটা আমি পেরেছি তাদের সাথে মিশেছি, এবং যতটুকু মিশেছি যতটুকু করেছি তার থেকে অনেক অনেক বেশি পেয়েছি এবং পাচ্ছি, এটা আমি গর্ব করে বলতে একদম। পারি। এবং ওটা থেকেই আমার মানে কিছু করাটা, যার ফলে আমার মা বাবা ছোটো থেকেই বুঝতে পেরেছে, যার ফলে ওনারা আমাকে বা বুঝতে পেরেছে যে আমার দ্বারা কোনো হয়তো চাকরি বাকরি হবে না, তার জন্য একটা বাড়ি একটা করে যাওয়া, সেখানে ভাড়াটিয়া ব্যবস্থাপনা করা, একটা সোর্স অফ ইনকাম ব্যবস্থা করে দিয়ে যাওয়া, সেটা মা বাবারা বুঝতে পেরেছেন বলেই ওনারা সেই ব্যবস্থাপনা করে গেছেন, যার জন্য করতে পারছি। একমাত্র সেটা বলতে পারি আমার মা বাবার জন্যই আমি সেটা পারছি। তাহলে আপনি বলতে চাইছেন যে আপনি যে সামাজিকতার কাজ করছেন, জনসাধারণের কাজ করছেন, এবং এই যে এগিয়ে যাচ্ছেন সামাজিকতার কাজে মানসিকতা নিয়ে ধীরে ধীরে, এবং ভবিষ্যতে আপনি আরও করবেন, তার প্রেরণা উৎসাহ মা বাবা। মা বাবা আমার সবথেকে বড় হচ্ছে, মা বাবাই আমার অনুপ্রেরণা। পাশাপাশি আমি আরও যত দিন এগিয়ে মানে দিন দিন যাচ্ছে, আমি বিভিন্ন মানুষ দেখে আরও আমার অনুপ্রাণিত আমি হচ্ছি। যেমন আমার এই রাজ্যের আমার আশা ফেসিলিটার্স, অঙ্গনবাড়ির সহায়িকা, ওনাদের দেখে আরও বেশি অনুপ্রাণিত হই, কারণ ওরা সমাজের এরকম একটা জায়গায় কাজ করে। সত্যি আপনি দেখলে গর্ব হবেন যে আমি সত্যি আমি এত বড় একটা মাতৃশক্তি সেবা করার সুযোগ পেয়েছি, সেটা আমি গর্ববোধ করি। এবং ওনাদের যে কাজগুলো, যেমন আপনি বিশেষ করে করোনা মহামারীর মতো একদম। ওই সময় আমি আশাদেরকে দেখেছি, বিশেষ করে তারা তাদের লাইফ রিস্ক নিয়ে মানুষের জন্য যেভাবে ওনারা কাজ করেছেন, সত্যি সেটা গর্বের বিষয়। আমি নিজের চোখে দেখেছি, এবং আমাদের রাজ্যে সেটা কিন্তু গ্রামেগঞ্জে বেশি বাড়তে দেয়নি। সেটা নিয়ে কিন্তু হয়তো অনেকে আলোচনা করেন না, কিন্তু সেটা আমার নিজের চোখে হ্যাঁ দেখা। স্যার, আপনি আশার কথা বললেন স্যার। আশার এসএসজি আমরা ভাবতাম বোধ এটা কিন্তু মেডিকেল টিম বাড়ি বাড়ি গিয়ে খবর নিত, আসলে না, এটা যে এনজিও, এটা ইদানিং জানতে পেরেছি স্যার। আশাটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা, আমি বলছি 2007 সালে আশারা নিয়োগ হয়েছিল, আশাদেরকে নিয়োগ করা হয়েছিল। তখন বাচ্চাদের মৃত্যুর হার সংখ্যা বেড়ে গেছে সারা ভারতবর্ষে। ওই বাচ্চাদের মৃত্যুর হার কমাবার জন্য, মাদেরকে সুরক্ষিত রাখা, বাচ্চাদেরকে সুরক্ষিত রাখা, তখন একটা প্রজেক্ট নিয়ে আশাদের নিয়োগ করা হয়েছিল 2007 সালে। তার পরবর্তী সময় তারা শুধু ইনসেন্টিভ পেত আর কোনো টাকা পেত না। তো এই করতে করতে 2018 সাল পর্যন্ত তারা শুধু 500 টাকা পেত আর ইনসেন্টিভ পেত। 2018 এই রাজ্যের রাষ্ট্রপতি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর তাদের প্রথমেই তাদের 1500 টাকা তাদেরকে বৃদ্ধি করে দেওয়া হয়েছে। তারপর 2023 সালে নির্বাচনের আগে তাদেরকে 1000 টাকা বৃদ্ধি করে দেওয়া হয়েছে। কিন্তু এখন যে টাকা পায় সেটা আমি মনে করি সাফিসিয়েন্ট না। কিন্তু যে পরিমাণ তারা পথে ঘাটে এবং রোদে ভরসায় ওনারা কাজ করেন, সেই তুলনায় ওদের আরও বেশি ওদের মানে আর্থিকভাবে তাদের পাওয়ার প্রয়োজনীয়তা আছে, এবং সেটা নিয়ে চেষ্টা করছি। এবং রাষ্ট্রপতি সরকারের প্রতি আমার দৃঢ় বিশ্বাস ওনাদের কিছু একটা সফলতা করবে। অনেক অনেক ধন্যবাদ স্যার আপনাকে। স্যার, এই সমাজসেবা মানে জনসাধারণের কাজ করতে গেলে আপনি যেভাবে স্কুল কলেজ বা এর আগে থেকে আপনার সেই মানসিকতা এসেছিল কাজ করার জন্য, অনেক বাধা, অনেক কটূক্তি, নানা ধরনের কথা শুনতে হয়, এবং আপনি কাজ করতে করতে আজকে 2024-এ দাঁড়িয়ে যাচ্ছেন স্যার, আমাদের পজিটিভ বার্তার করি। এই যে দীর্ঘদিন স্যার, এনার্জিটা কোথা থেকে আসে স্যার আপনার? দেখুন, এনার্জি আসে মানুষের যখন একটা দুর্দশা থাকে, সেখান থেকে যখন মানুষের মুখে খানিকটা হাসি ফোটাতে পারবেন, যখন তার মনের মধ্যে একটা আপনার প্রতি একটা বিশ্বাস, আপনার প্রতি একটা যখন উদার মানসিকতা ওদের আসে, তখন নিজে থেকেই আমার মানে ওদের এই হাবভাব দেখে, ওদের ভালোবাসাটা দেখে সত্যি তখন অনুপ্রাণিত হই অটোমেটিক। তা আমি বিশ্বাস করি শুধু আমার যে কাজগুলো, সেই কাজগুলো আমি একার মধ্যে না, আমার সাথে অনেক সহযোগিতার লোক আছে। আমি জীবনে আমি তিনটে আমার কাজের মধ্যে দিয়ে আমি বলি আমার জীবনে 3 জন মা আছেন। একজন আছেন যিনি জন্ম দিয়েছেন, একজন আছেন সাংগঠনিক হিসাবে মাতৃশক্তিদের কাজে যিনি আমাকে অনুপ্রাণিত করে, আর সাংস্কৃতিক যে কালচার বা মঞ্চ বলুন বা সাংস্কৃতিক যে রাজ্যের পরিবেশ ছেলে মেয়েদেরকে নিয়ে করা, সেটার মধ্যেও আমার একজন আছে।
তো এই তিনজন মাতৃশক্তি আমার সব থেকে বড়, ওনারাই হচ্ছেন আমার সব থেকে, যিনি জন্মদাতা মা একজন সাংগঠনিকভাবে আছেন, উনি একজন সাধারণ আশা ফেসিলেটার্স, ওনার নাম সেবিকা চৌধুরী, আর আরেকজন আছেন সাংস্কৃতিক জগতে, উনি হচ্ছেন কমলিকা ভট্টাচার্য, এবং ওনাকে আমরা সবাই শিবানী গোস্বামী হিসাবে চিনি। ধন্যবাদ স্যার। স্যার, আমরা দেখেছি আগরতলা শহরে যে আপনি অনাথ এবং একটা কোচিং সেন্টার আপনি করছেন স্যার। এই কোচিং সেন্টার কি স্যার আমাদের ত্রিপুরার বিভিন্ন জেলা মহকুমাতে আছে? অলরেডি আমি আজ থেকে মনে করুন প্রায় 3 বছর হয়েছে, আমাদের বটতলাতে 2টো কোচিং সেন্টার, ফ্রি কোচিং সেন্টার আছে, যেখানে বিনামূল্যে পাঠ্যদান, যেখানে অসংগঠিত শ্রমিকরা তাদের ছেলে মেয়েকে সঠিকভাবে অর্থের অভাবে পড়াশোনা করাতে পারে না, সেই সকল ছেলে মেয়েদের, এবং আমি সবটা যেহেতু আমি দায়িত্ব নিতে পারবো না, তার জন্য জীবনে বেছে নিয়েছি যে একটা মানুষের তার জীবনের পড়াশোনার ক্ষেত্রে 3-4টে সিঁড়ি আছে, যে সিঁড়িটা অত্যন্ত প্রয়োজন সেখানে উচ্চশিক্ষিত হওয়ার, সেটা হচ্ছে ক্লাস 9, 10, 11, 12। তো সেখানে আমি আরেকটা সেখানে উপকৃত হয়েছি। এখানে আমাদের রাজ্যে জিওএস অর্থাৎ গ্র্যাজুয়েটেড অফিসার সংঘ আছেন, যারা সেখানে সব গ্র্যাজুয়েটেড অফিসার, এখানে আমার কয়েকজন আছেন যারা আমার কলিগ, আমার সাথে সাংগঠনিকভাবে কাজ করে, ওনাদের সহযোগিতায় আমি এই রাজ্যের যারা বিশেষ ভালো সাবজেক্ট টিচার আছেন তাদের মাধ্যমে এখানে 461টা ছেলে মেয়ে, যাদের আমরা বিনা পয়সায় মানে বিনামূল্যে তাদের বিদ্যাপীঠ দেওয়ার চেষ্টা থাকে। শুধু বই খাতা কলম মানে বই খাতা না, শুধু কলমটা অবধি আমরা সেটা ওনাদেরকে দিই, এবং তাদেরকে শুধু পড়াশোনা না, তার পড়াশোনার সাথে সাথে বিভিন্ন আশ্রমের স্বামীজি মহারাজ ওনাদের দিয়ে আমাদের আউট নলেজ বা ধর্মের প্রতি যে আত্মবিশ্বাস সেগুলো আমাদের চেষ্টা করি আউট নলেজ নিয়েও যেন তাদের মধ্যে বিভিন্ন আউট নলেজ থাকে, এবং শ্রমিকদের ছেলে মেয়েরা যদি আমার মানে তাদেরকে শিক্ষিত করতে পারি, আমাদের সবার শিক্ষিত হবে। তো এইসব চিন্তাভাবনা মানসিকতা নিয়েই কাজ করা। একদম স্যার, খুব ধন্যবাদ স্যার আপনাকে স্যার। আর এই যে কোচিং সেন্টারটা স্যার, এই কোচিংটা যারা কোচিং করতে আসেন তারা কি কিছু পারিশ্রমিক নেন? না, তারা, আমি সবথেকে বড় আমি এটাই বলতে চাইছিলাম, কথাটা বলতে ভুলে গেছি। আমি গর্ববোধ করি এই রাজ্যের এখনই এমন শিক্ষিত মানে শিক্ষকরা আছেন, শিক্ষিকারা আছেন, যারা বিনামূল্যে সেখানে ছাত্রছাত্রীদের তারা শিক্ষা দিচ্ছেন বিনামূল্যে। পাশাপাশি তাদের বাড়িতে অনেকে টিউশন করেন, কিন্তু তাদের বাড়িতে আমি নিজে দেখেছি, তাদের বাড়িতে 2 মাস 3 মাস আগে তাদেরকে আগে থেকে নাম তাদের স্টুডেন্টের নথিভুক্ত করতে হয়, প্লাস সব চান্স পাওয়া যায় না। সেই সকল টিচাররাও আমার এই কোচিং সেন্টারে এসছেন, ওনারা পড়াচ্ছেন, এবং ওনারা পড়াতে পড়াতে ছাত্রদের সাথে এতটাই তারা ক্লোজ সম্পর্ক হয়ে গেছে। তো আমি বিশ্বাস করি সমাজের সবথেকে মেরুদণ্ড হচ্ছে শিক্ষক, আর শিক্ষকরা যেভাবে আমার কোচিং সেন্টারে ওনারা পড়াচ্ছেন, সত্যি আমি গর্বিত সেই সকল শিক্ষকদেরকে নিয়ে। আমি বিশ্বাস করি যে ওনাদের মাধ্যমে যদি এই অসংগঠিত শ্রমিকদের ছেলে মেয়েদের পড়াশোনা, যে তাদের যে এডুকেশন যদি বেটার ভালো ফিউচার তৈরি করা যায়, এবং সেটাই আমাদের চেষ্টা সকলের। এবং আপনি শুনলে অবাক হবেন, গত মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে প্রায় 79 জন ছেলে মেয়ে যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দিয়েছে, তার মধ্যে বেশিরভাগ ছেলেমেয়েরা ফার্স্ট ডিভিশন পেয়েছে, তার মধ্যে 6-7 জন 4-5টা করে লেটার পেয়েছে, সবথেকে বড় গর্বের বিষয়। তো এগুলো আমাদের মানে আমি সত্যি কথা বলি যে একটা কথা বলতে কি, যে তাদের এই পড়াশোনা, তাদের এই রেজাল্ট, এগুলো আমাকে আরও আনন্দিত দেয়, আরও খুশি দেয়। তো এই চেষ্টা, তো এখানে বিভিন্ন অংশের লোক আমাদেরকে সহযোগিতা করে। তো আমরা কেউ থেকে এইটুকুনি বলতে পারি, ক্যাশ টাকা কারোর থেকে নেই না। যদি কেউ সহযোগিতা করতে আসে, সামগ্রিক জিনিসপত্র নেই, কিন্তু কেউ থেকে টাকা নেই না, ক্যাশ টাকাটা আমি পরিচালনা করি। কারণ আমি জানি মানে ভালো কাজ করতে গেলে বদনাম আসে বেশি, যার ফলে করোনার ওই 1 টাকার খাওয়া থেকে শুরু করে আজকে পর্যন্ত আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, কারোর থেকে আমরা কোনোদিন 1 টাকা ক্যাশ টাকা নিই না। কারণ আমি জানি ক্যাশ টাকাটা নিয়ে এখান থেকে বেরোবো, আমাকে বদনাম করতে লোকের ছাড়বে না। তার জন্য আমরা সামগ্রী নিই, সেই সামগ্রীর মাধ্যমে মানুষকে পৌঁছে দেওয়ার চেষ্টা করি, এটি আমাদের কাজ। অনেক ধন্যবাদ স্যার। এই যে কোচিং সেন্টার যে আপনার ছেলে মেয়েদের পড়াচ্ছেন স্যার, উচ্চশিক্ষার জন্য আগরতলা স্যার মেডিকেল কলেজ আছে, ইঞ্জিনিয়ারিং কলেজ আছে, এনআইটি আছে, টিসিএস, টিপিএইচসি, এই ধরনের উচ্চশিক্ষায় পাঠানোর জন্য, পরীক্ষা দেওয়ার জন্য কি চিন্তা ভাবনা করছেন? নিশ্চয়ই। দেখুন, আমি আমাদের যারা নির্মাণ শ্রমিক আছেন বা অন্যান্য শ্রমিকরা আছেন, যেমন আমাদের শ্রমিকদের জন্য ওয়েলফেয়ার বোর্ড আছে, বিশেষ করে নির্মাণ শ্রমিকদের, তো সেখানে তাদের ছেলে মেয়েদের এডুকেশনের জন্য অনেক সাহায্য পাওয়া যায়। যার কেউ যদি স্কলারশিপ নিয়ে পড়তে চায়, যদি তার লেবার কার্ড থাকে তার বাবার, তাহলে সে তার মানে ছেলে মেয়ের জন্য 25,000 টাকা পায় স্কলারশিপ।
আর আমাদের এটুকুনি বলতে পারি, আমাদের শুধু আপনি বলছিলেন যে আপনারা কি শুধু আগরতলার মধ্যে সীমাবদ্ধ না সারা জেলা রাজ্যে? মহকুমা। তো আমরা আমাদের মেইন টার্গেট হচ্ছে ত্রিপুরার 8টা ডিস্ট্রিক্টে প্রথম চালু করা, যেটা আমরা আগরতলার পর চালু করেছি সাবরুমে। সেখানে আমাদের সাংগঠনিক একজন নেতৃত্ব আছেন, কর্মচারী নেতৃত্ব, ওনার নাম হচ্ছে বিপ্লব দাস। ওনার সহযোগিতায় আমরা ওইখানে চেষ্টা করছি, এবং সেখানে হয়তো আগরতলার মতো পারছি না, তবে ওই ছুটির সময়, যে স্কুলের ছুটির সময়, সেই ছুটির সময় টানা কন্টিনিউ টিচারদের মাধ্যমে তাদেরকে কোচিং সেন্টারের ব্যবস্থা, মানে পড়ানোর ব্যবস্থা সব কিছু করা হচ্ছে। তো আমরা এই বিষয় নিয়ে বিভিন্ন ক্লাব, সামাজিক সংস্থা, বাজার সবার কাছে যাব, সহযোগিতা চাইব, কারণ একক পক্ষে সম্ভব না। তো সরকার তো সরকারের কাজ করছে, নো ডাউট, বাট আমরা চাই আমাদের এই সমাজ, আমাদের প্রত্যেকের, যদি আমরা সবাই একটু একটু করে দায়িত্বটা আমরা যদি কিছুটা করতে পারি, তাহলে হয়তো সমাজ আরও ভালো হবে। এবং আমাদের ছেলেমেয়ের যাদেরকে আমরা রেখে যাব, অ্যাটলিস্ট মারা যাওয়ার পর জন্য আত্মাটা অন্তত শান্তি পায়। পুরনো কথা আছে, সেই কথা মাফিকে আমি বলতে চাই যে আমরা সবাই যদি একটু একটু করে কন্ট্রিবিউশন করি, হয়তো সমাজটাকে সুরক্ষিত এবং ভালো রাখা যাবে এবং শিক্ষিত সমাজ বানানো যাবে। একদম স্যার, আপনার যে মানসিকতা এবং আপনার টিম নিয়ে যে কাজ করছেন ত্রিপুরা রাজ্যে, আমরা ত্রিপুরা রাজ্যে যেখানে যাই, আমরা বিভিন্ন জায়গায় যাই স্যার, আমরা এই অনেক কিছু কাজ করার জন্য সেখানে যাচ্ছি, সেখানে আপনার নাম শুনতে পাচ্ছি, একটা নাম বিপ্লব কর। তো এই যে নামটা ছড়িয়ে গেছে স্যার, আমরা খুব গর্ববোধ করি যে আপনার করোনা কাল থেকে শুরু করে এখন পর্যন্ত স্যার সবার জন্য কাজ করে যাচ্ছেন। শুধু স্যার সামাজিক কাজ না, আপনি সাংস্কৃতিক কার্যকলাপও জড়িত আমরা শুনতে পাচ্ছি, পত্রিকায়, টিভিতে দেখতে পাচ্ছি স্যার। ইদানিং আপনি একটি বিপ্লবকর মঞ্চ তৈরি করেছেন সবাইকে সহযোগিতা নিয়ে, হঠাৎ এই উদ্যোগ স্যার? না, সব থেকে বড় বিষয় হচ্ছে এই সাংস্কৃতিক জগতে আমার প্রবেশ করা। সেটা আমার এলাকার আমার অভিভাবিকা, যিনি এই রাজ্যের শিক্ষিকা, বিশেষ করে সাংস্কৃতিক জগতের, ওনার ভালো নাম হচ্ছে কমলিকা ভট্টাচার্য, এবং সবাই আমরা জানি ওনাকে শিবানী গোস্বামী বলে ডাকেন। তো উনি আমার এই সাংস্কৃতিক জগতের, উনি আমার মাতৃশক্তি, উনি আমার অনুপ্রেরণা, মানে বিশেষ করে সাংস্কৃতিক মঞ্চের ক্ষেত্রে। তো আমি 26টা স্কুল, যেখানে নাচ, গান, আর্ট, 26টা স্কুলের শিক্ষক শিক্ষিকারা ওনারা একটা মঞ্চ তৈরি করেছে, যেটা হচ্ছে বিপ্লবকর সাংস্কৃতিক মঞ্চ। এবং এই মঞ্চের মাধ্যমে এই রাজ্যের যারা প্রতিভা আছে, ছেলেমেয়েরা, বিশেষ করে সেই প্রতিভাটাকে রাজ্য স্তরে এবং জাতীয় স্তরে তুলে ধরা। এবং আমি নিজেও এই রাজ্যের অধ্যক্ষ অর্থাৎ সভাপতি, এবং এখান থেকে সারা ভারতবর্ষে যেখানে যেখানে প্রোগ্রাম হয় কালচারাল বিভিন্ন, সেখানে রাজ্যের ছেলে মেয়েদেরকে পাঠানো। তো সার্বিক অনেকগুলো সংস্থানের সাথে, সাংস্কৃতিক জগতের সাথে মিলে এই রাজ্যের একটি চেষ্টা, সবাই মিলে, এবং এটা একমাত্র শিবানী গোস্বামী ছাড়া সম্ভব না। তো ওনার সহযোগিতার মাধ্যমে, তো উনি সব কিছু, আমি বলবো আমরা শুধু ওনাকে পেছন থেকে যতটা পারি সাপোর্ট দেওয়া। তো ওনারাই আমার নামে একটা মঞ্চ তৈরি করেছেন, যেখানে আমার রাজ্যের ছেলেমেয়েরা তাদের প্রতিভাগুলো তুলে ধরা, এই প্রতিভাগুলোকে মাধ্যমে তাদেরকে মানে একটা ভবিষ্যৎ গড়ে তোলা। তাই এটার চেষ্টা আমরা শুরু করেছি গত 13ই নভেম্বর আমরা মুক্তধারা অডিটোরিয়ামে, সেখানে আমরা দেখতে করেছি। এবং সেখানে আমাদের পদ্মশ্রী স্বামী শান্তিকালী না, উনি হচ্ছেন আমাদের কি বলে চিত্তরঞ্জন মহারাজ, উনি ছিলেন, উনি আশীর্বাদও করে গেছেন। তো সার্বিক শুরু হয়েছে। ধন্যবাদ স্যার, অনেক অনেক ধন্যবাদ স্যার। আপনি এই জনসেবার পাশাপাশি সাংস্কৃতিক কর্মকাণ্ড জড়িয়ে গেলেন। আপনার সাংস্কৃতিক এই জগতে প্রবেশ মানে আমরা দেখতে পাবো যে সাংস্কৃতিক জগতে যারা অনেক পয়সার জন্য অনেকে কিছু করতে পারে না, তারাও সুযোগ পাবে। অনেক অনেক ধন্যবাদ স্যার আপনাকে। স্যার, আপনি একটা বিশেষ পদে রয়েছেন, আমরা জানি, রাবার বোর্ডের অধিকর্তা স্যার। এই যে সম্মানজনক পদ আপনাকে দেওয়া হয়েছে সরকারের তরফ থেকে, আপনার একটু অনুভূতি জানতে। অ্যাকচুয়ালি বোর্ড অফ ডাইরেক্টর রাবার বোর্ড, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া স্যার আমাকে রাবার বোর্ডের দায়িত্ব দেওয়া পেয়েছি, এবং তার জন্য আমি আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। উনি আমার প্রতি সে আত্মবিশ্বাস রেখেছেন, এবং রাবার বোর্ডেরও আমি কাজ করছি, রাবার শ্রমিকদের নিয়েও কাজ করছি, চেষ্টা করছি যতটা রাবারকে ডেভেলপমেন্টে এবং রাবার যতটা ডেভেলপ করা যায়, রাবারকে কতটা মানে এগিয়ে নেওয়া যায় সেটা চেষ্টা। কারণ ত্রিপুরা রাজ্য ভারতবর্ষের মধ্যে রাবারের মধ্যে 2য় স্থানে আছে, একদম, এবং অন্যান্য রাজ্য দিন দিন এগিয়ে যাচ্ছে। তো আমাদের এই 2য় স্থানটাকে মানে এটাকে ধরে রাখা, এটা এখন বর্তমান খুব একটা চ্যালেঞ্জের মধ্যে এসে দাঁড়িয়েছে। আমাদের পার্শ্ববর্তী আসামও এখন রাবারে এগিয়ে যাচ্ছে, কর্ণাটকে এগিয়ে যাচ্ছে, একদম, তামিলনাড়ু এগিয়ে যাচ্ছে।
তো সেই জায়গায় এই রাবারটাকে মানে দ্বিতীয় স্থানটাকে ধরে রাখা বিশাল টাফ। তো আমার সাথে আরও 2জন কলিগ আছেন রাবার বোর্ডের আমার মেম্বার, তো আমরা 3জনই কাজ করছি। তবে আমি কাজ করছি রাবারের সাথে সাথে রাবার শ্রমিক। তো রিসেন্ট খুব অনেক প্রোগ্রাম আমরা নিয়েছি রাবার শ্রমিক নিয়ে, প্রায় 50-60 হাজার রাবার শ্রমিক নিয়ে আমরা কাজ শুরু করছি। টোটাল সারা রাজ্যে 1,10,000-এর উপর রাবার শ্রমিক আছেন। তো আমরা একসাথে এতগুলো ধরছি না, 50% নিয়ে কাজ শুরু করছি। তো আশা করি রাবার শ্রমিকদেরও নিয়ে কাজ করে তাদেরকে ঐক্যবদ্ধ করে একটা সিস্টেমের মধ্যে এনে তাদের সরকারি বিভিন্ন সুযোগ সুবিধা পাইয়ে দিয়ে মানে সমাজের যে শেষ অন্তিম ব্যক্তি তাকেও এই বিভিন্ন সরকারি সুযোগ সুবিধা পাইয়ে দিয়ে তাকে আনন্দে রাখা, সেটি চেষ্টা। অনেক অনেক ধন্যবাদ স্যার। পজিটিভাতার পক্ষ থেকে আপনাদের অনেক অনেক ধন্যবাদ, শুভেচ্ছা জানাচ্ছি। আজকের এই সন্ধ্যায় আপনারা যারা পজিটিভাতার পর্দায় চোখ রাখছেন, ওপার থেকে দেখতে পাচ্ছেন আমাদের পজিটিভাতার ঘরে বসে আছেন ত্রিপুরা রাজ্যের একজন সুপরিচিত মুখ, জনপ্রিয় মানুষ, জনপ্রিয় ব্যক্তিত্ব। শুধু সমাজসেবী নন, উনি বর্তমানে সাংস্কৃতিক কর্মকার্য এগিয়ে নিয়ে যাচ্ছেন আমাদের সংস্কৃতিকে। শুধু ত্রিপুরা রাজ্য নয়, ত্রিপুরার বাইরেও উনি সাংস্কৃতিক কর্মটাকে ছড়িয়ে দেওয়ার প্রয়াস করছেন। এবং পাশাপাশি উনি আমাদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া বোর্ডের রাবার বোর্ডের একজন অধিকর্তা। আপনাকে অনেক অনেক ধন্যবাদ স্যার, আপনি আপনাদের সময় দিচ্ছেন না কত কিছু কথা জানার জন্য আপনাকে। স্যার, আপনি দীর্ঘদিন ধরে সমাজসেবা করতেন স্যার, এবং পাশাপাশি আমরা জানি যে অঙ্গনাদি স্কুল তাদের সাথেও জড়িত স্যার। আপনার কোনো এনজিও স্যার, একটু অভিজ্ঞতা জানতে স্যার। এই যে আমার যে 461টা ছেলে মেয়ে পড়াশোনা করে, তারা আমার একটা এনজিও আছে, সেই এনজিওটার নাম হচ্ছে স্বপ্নপথ সামাজিক সংস্থা। একদম। এই স্বপ্নপথ সামাজিক সংস্থার মাধ্যমে এই ছেলে মেয়েদেরকে তাদের যে ফ্রি এডুকেশন আমরা যেটা দেওয়ার চেষ্টা করছি, কোচিং সেন্টার, সেটা চেষ্টা করছি। এবং সেটার মাধ্যমে সারা ত্রিপুরা রাজ্যে এডুকেশনের ফ্রি কোচিং সেন্টারটা আমরা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছি। এবং পাশাপাশি আমরা বিভিন্ন এবং সংস্থা, শুধু এনজিও নয়, এনজিও এবং বিভিন্ন এসএসজি যারা মহিলারা আছেন, যারা বিভিন্ন এসএসজির মাধ্যমে তারা বিভিন্ন নতুন নতুন ছোট ছোট শিল্প তৈরি করছে বা ব্যবসার জায়গা তৈরি করছে, তাদেরকেও তাদের লোন বা তাদেরকে কিছু পাইয়ে দিতে গেলে যতটুকু সাহায্য আছে আমাদের কাছে আসলে, আমি এর আগেও স্টুডিওতে আপনাদের বলে গেছি যে অনেক মাতৃশক্তিরা আছেন, তারা হয়তো ভাবে, আমি চাই আমার রাজ্যের মাতৃশক্তিরা তারা নিজেরা স্বাবলম্বন হোক, নিজের পায়ে নিজে দাঁড়াক। এবং তার জন্য ছোট ছোট বলেছি আপনাদের এই স্টুডিওতেই বলে গেছি যে ছোট ছোট এসএসজির মাধ্যমে ওনারা অনেক ফেসিলিটিস সরকার থেকে পেতে পারে। সরকারের অনেক ফেসিলিটিস আছে, অনেক সুবিধা আছে, সেগুলো ওনারা পেতে পারেন। ওনারা যদি না জানে আমাদের এখানে আসতে পারেন, জানতে পারেন। আমাদের অফিস আছেন, আমাদের বিভিন্ন কন্ট্যাক্ট নাম্বার আছেন, সেই মাধ্যমে ওনারা আমাদের থেকে সহযোগিতা পেতে পারেন। ধন্যবাদ স্যার আপনাকে। স্যার, আমরা জানতে চাই স্যার, আমি না শুধু পর্দার উপরে যারা আছে তারাও প্রশ্ন জানতে চাইছি যে ভবিষ্যতে সামাজিক এবং সাংস্কৃতিক যে কার্যক্রমে আপনি করছেন এবং ভবিষ্যতে আপনি এগিয়ে যাবেন এই দুটো কাজ নিয়ে স্যার। এবং আমরা আশাবাদী যে আপনার থেকে অনেক কাজ আমরা পাবো সাংস্কৃতিক এবং সামাজিক দায়বদ্ধতা নিয়ে আপনি কাজ করছেন সবাইকে নিয়ে। ভবিষ্যতে স্যার কী চিন্তা ভাবনা করছেন এগুলো নিয়ে? দেখুন, এক একজনের এক এক রকম স্টাইল থাকে কাজ করার। আমার ছোটোবেলা থেকে একটা সবসময় এক্সট্রা কিছু, মানে অন্যদের থেকে টোটালি একটু আলাদা কিছু করার মানসিকতা সবসময় আমার রয়ে গেছে, এখনও রয়ে গেছে। যেমন 1 টাকার খাওয়াটাই আপনি বলতে পারেন, আমরা রাজ্যে অনেক ব্যক্তি দেখেছি, অনেক ব্যবসায়ী দেখেছি, সবাই দেখেছি, কিন্তু ওটা আমার কাছে একটা কনসেপ্ট যে আমি 1 টাকা করে খাওয়াবো, ওই যে করাটা, সেটা চালু করা এবং সকলের সহযোগিতার মাধ্যমে দীর্ঘদিন লং টাইম 3 বছর টেনে নেওয়া যাওয়া। কোচিং সেন্টার অনেকে করেছে, আমরা বিগত বামফ্রন্ট সরকারের আমলেও দেখেছি বিভিন্ন রাজনৈতিক সাংগঠনিক দল দিয়ে তারা কোচিং সেন্টার করছে, কিন্তু সেটাকে কেউ ধরে রাখার যে বিষয়টা সেটা কেউ পারিনি। তো আমরা চেষ্টা, এখন অবধি 3 বছর চলছে, সেটা ধরে রাখার চেষ্টা করছি, আগামী দিন আরও ধরে রাখবো। তো একটা কিছু আসল কথা হচ্ছে প্রশাসনিক স্তর থেকে বিভিন্ন সুযোগ সুবিধা পেলে অনেক কিছু করা যায়। তো চেষ্টা থাকবে আগামী দিন সরকারি বিভিন্ন সুযোগ সুবিধার মাধ্যমে মানুষের কাছে কিভাবে মানুষের মূল্যায়ন করা যায়, মানুষের পাশে থেকে মানুষকে কিভাবে উন্নত করা যায়, সেটা চেষ্টা থাকবে। আর অনেকেই ভাবেন, আমি স্টুডিওতে বলি, আপনার এটা জানিয়ে দিই, অনেকেই ভাবেন যে আমি শ্রমিক রিপ্রেজেন্টেটিভ হিসাবে হয়তো শ্রমিক ঘর থেকে এসেছি। অ্যাকচুয়ালি আমি শ্রমিক ঘর থেকে আসেন। আমার বাবা ছিলেন একজন টিচার এবং আমার পরিবার, আমার ছোটো ভাইও দিল্লির এইমসের ডাক্তার। তো আমাদের পরিবারের প্রত্যেকেই মানে গ্র্যাজুয়েটেড অফিসার এবং আছে। তো আমার শ্রমিক সংগঠনে আসা, আপনাদের স্টুডিওতে বললাম যে শ্রমিকরা আমাকে টেনে এনেছে। তো আমার চেষ্টা হচ্ছে আমি কিছু করে যাওয়াই সমাজের জন্য,
আমি আগেও বলেছি, আজকেও বলছি যে সমাজ আমাদের, রাজ্যটা আমাদের, দেশটা আমাদের। তাই সমাজের জন্য কিছু করে যাওয়া, সেটাই আমার সবথেকে বড় চেষ্টা। তবে আগামী দিন আরও অনেক চেষ্টা থাকবে। আপনাদের মতো শুভাকাঙ্ক্ষী এবং সহযোগিতার লোক পেলে, এবং রাজ্যের বিভিন্ন অংশের মানুষ আছেন যাদের সহযোগিতার মাধ্যমে আমি দৃঢ় বিশ্বাস আমার যে আমরা আগামী দিন আরও অনেক কাজ করতে আমরা সম্ভবপর হবে। ধন্যবাদ স্যার। স্যার, আপনার দীর্ঘদিন ধরে সামাজিকতা এবং বিভিন্ন কাজ করে যাচ্ছেন স্যার। তা আপনার জীবনে কোনো স্মরণীয় দিন মানে মনে রাখার মতো কোনো? মনে রাখার মতো অনেকগুলো স্মৃতি আমার জীবনে আছে। তো প্রথমত হচ্ছে, আমার একটা জিনিস মনে আছে যেটা না বললে না হয়। আমি যখন 1 টাকা করে খাওয়াটা শুরু করেছিলাম, অনেক লোককে দেখেছিলাম যে এই যে তাদেরকে যখন খাওয়া দিচ্ছি, তারা যখন খাচ্ছে, এই যে খাওয়া আহারটা হাতে নিয়ে মুখে দেওয়ার যে গরজটা, যেটা বলি আমরা, যে মুখে দিচ্ছে, তো এই যে দৃশ্যগুলো দেখা, ওই দৃশ্যগুলো মানে আপনি যদি অন্তর থেকে মনে প্রাণে যদি কাউর দিকে তাকাতেন, তখন আমার মনে হয়েছিল, ফিল হয়েছিল ভেতরে যে এইভাবে মানুষের যে তার খিদেটা তৃপ্তি পাচ্ছেন এবং এক একজনের যে খাওয়ার যে স্টাইলটা আমি দেখতে পেয়েছি, তখন মনে হচ্ছে যতদিন পারবো ততদিন টানা খাওয়াটা করার চেষ্টা করব। এবং সে থেকেই অনুপ্রাণিত আরও বেশি হয়েছি, এবং যার জন্য আমরা 3 বছর চালাতে পেরেছিলাম। একদম স্যার। আপনি স্যার এই যে আমরা যে ত্রিপুরার মানুষ, ত্রিপুরা রাজ্যের মানুষ, আমরা আপনাকে চিনেছি একটা কারণে স্যার। আগে আমরা জানতাম না, হয়তো কোনো কারণে আপনি কাজ করতেন সেটা, যেটা আমরা যেটা পর্দায় আসতো না, আগে ফেসবুকে আসতো না, বা পর্দায় বা সোশ্যাল মিডিয়াতে আসতো না, সোশ্যাল মিডিয়াতে আসতো না, বা পরিচিতি এইভাবে গোপনে ছিল আপনার। একদম। তো এটা করার পরে কিন্তু মানে প্রচুর প্রচারে চলে এসেছে স্যার। আমরা এখানে দাঁড়িয়ে দেখেছি স্যার, অনেকগুলো আমরা বন্ধু যাচ্ছিলাম, ওই দিক খাবার দিচ্ছে, লাইন ধরে খাচ্ছে, যারা খাচ্ছিল আপনি যে বললেন একটু, তাদের চোখের জলও আসলে পর্দায় আমরা ছবিতে দেখেছি যে আপনার, আমরা সোশ্যাল মিডিয়া এবং ইলেকট্রনিক্স মিডিয়াগুলো যে দেখিয়েছিল যে আপনার যে এটা, তখন দেখছিলাম যে যারা খাচ্ছে না কোন দিকে তাকিয়েছে আমরা জানি না, খাচ্ছে যে চোখগুলি জল ছলছল করছে। একদম একদম। এই যে তাদের একটা মানসিক অনুভূতি, তার জন্য আপনি ওনাদের কাছ থেকে তো আশীর্বাদ পেয়েছেন, ভগবান আপনাকে যে শক্তি দিয়েছে, শক্তি নিয়ে আপনি এগিয়ে যাবেন আমরা আশা করছি। পর্দার উপরে যারা দেখছেন, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ঘরে কিনি বসে আছেন, আপনার ওনার পরিচয় এখন প্রয়োজনীয় নেই, ওনার উজ্জ্বল উপস্থিতি জ্যেষ্ঠ শ্রদ্ধেয় বিপ্লব কর মহোদয়। স্যার, আমরা 2024-এ দাঁড়িয়ে আছি স্যার আজকে। স্যার, আপনি দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছেন সমাজের জন্য, এবং আপনি যে শ্রমিক সংগঠন করেন, শ্রমিকদের নিয়ে সাথে যারা কাজের জন্য কাজ করে যাচ্ছেন স্যার, সেই 2024 থেকে এখন পর্যন্ত আমাদের পজিটিভ বার্তার ঘরে বসে আছেন আজকে স্যার সন্ধ্যায়। স্যার, এই যে দীর্ঘদিন ধরে ত্রিপুরার যে উন্নতি, স্বাস্থ্য, রাস্তাঘাট, বিভিন্ন দিক আপনার চোখে একটু জানতে চাই স্যার, কীরকম এগিয়ে গেছে? দেখুন, 2014-এর পর আমার নিজের চোখে দেখা, যেটা আমি যতটা বুঝি, 2014-এর পর যখন কেন্দ্রে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হয়, তারপর নর্থ ইস্ট, আমি বলবো নর্থ ইস্ট আমাদের অনেক ডেভেলপমেন্ট শুরু হয়। তবে আমাদের বর্তমান আগের থেকে আপনি সোশ্যাল নেটওয়ার্ক বলুন, সেগুলো আমরা ত্রিপুরা রাজ্যে নর্থ ইস্ট এখন অনেক এগিয়ে ভারতবর্ষের মধ্যে। আমরা হয়তো বাংলাদেশে বর্তমান একটা সমস্যা চলছে বলে, নাহলে আমাদের যেটা সাবরুমে, যেটা আমাদের পোর্ট, যেটা আমাদের ল্যান্ড পোর্ট আছে, সেই ল্যান্ড পোর্টের মাধ্যমে আমাদের এশিয়া না শুধু, থার্ড কান্ট্রি অর্থাৎ বাংলাদেশ ছাড়া আরও অন্যান্য কান্ট্রির সাথেও আমাদের যে ব্যবসার রপ্তানি আমদানি যেটা আছে, আমদানি মানে যেটা, সেটা ওইটা থেকে হতে পারত। মানে যে এরকম প্রিপারেশন নিয়েছিল, রেল লাইন সেটা করা হয়েছে। আমাদের রাজ্যে অনেকগুলো রেল লাইন আসা হয়েছে, যেটা 2014-এর পর আমাদের রাজ্যে একের পর এক ফ্লাইট কন্টিনিউ, একের পর এক ফ্লাইট। তো আমি মনে করি সার্বিকভাবে আমাদের ডেভেলপমেন্ট হচ্ছে। আমাদের আগে চিকিৎসার ক্ষেত্রে অপারেশন হতো না, এখন ত্রিপুরা রাজ্যে অপারেশনও হচ্ছে, কিডনি ট্রান্সফার হচ্ছে। তো সেটা আমাদের কাছে খুব প্রশংসনীয়। আমি মনে করি আমাদের সবথেকে, এর জন্য আমি মনে করি আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী, ওনাকে আমি সেটার নর্থ ইস্ট ডেভেলপমেন্ট এবং ত্রিপুরা ডেভেলপমেন্টের জন্য ওনাকে বলি যে ওনার জন্যই সেটা সম্ভব হচ্ছে। এবং আরও কিছু আমরা লক্ষ্য করছি আগামী দিন, হয়তো ত্রিপুরা রাজ্যে আমাদের যদি এখন শুধু প্রয়োজন স্বাস্থ্য ক্ষেত্রে বড় বড় মাল্টি প্রজেক্ট যদি স্বাস্থ্যক্ষেত্রে করা যায় ত্রিপুরায়, আমাদের রাজ্যের যে লোকদের জন্য বহিরাজ্যে যেতে না হয়, সেটা এই রাজ্যে যেন হয়। এবং পার্শ্ববর্তী বাংলাদেশ আছে, তাদেরও চিকিৎসার অনেক সমস্যা,
তারাও যদি আমাদের রাজ্যে চিকিৎসার জন্য আসেন, আমাদের একটা ইনকাম সোর্সও আমাদের বৃদ্ধি হবে একদম সার্বিকভাবে। তো স্বাস্থ্যকেন্দ্র আমাদের আরও অনেক দরকার। একদম স্যার, 4-4টে মেডিকেল কলেজ আমাদের মধ্যে হয়েছে স্যার। একদম একদম আপনার একটু অনুভূতি জানতে স্যার, কীরকম মনে হয়? এই তো আমি তো আপনাকে এটাই বললাম যে মেডিকেল কলেজও 4টে যেরকম হয়েছে, তেমনি সেরকম যে তার পরিকাঠামো, সে পরিকাঠামো আমাদের দরকার। একদম সেরকম শিক্ষক শিক্ষিকা আমাদের দরকার, যে যারা ছাত্র ছাত্রী তারা যেন ভালো শিক্ষা পায়, তারা যেন নিজেরা যেন বিভিন্ন সামগ্রী ইউজের মাধ্যমে তারা তাদের যোগ্যতা আরও এগিয়ে নিয়ে যেতে পারে। তো সার্বিক বিষয়ে আমি বলবো যে আমরা চাই যেটা এইমসের মতো কোনো প্রজেক্ট ত্রিপুরাতে আসুক, অ্যাপেলের মতো বড় কোনো প্রজেক্ট যেখানে আসুক, সেটা গভর্নমেন্ট আন্ডারটেকিং হোক, যেখানে মানুষের চিকিৎসা করতে গেলে কম পয়সায় খরচা করে চিকিৎসা করতে পারে। সেটাই আমাদের রাজ্যের সবথেকে এখন গুরুত্বপূর্ণ বিষয়, এবং চিকিৎসাটাই আমাদের আরও বেশি ডেভেলপ করা দরকার। একদম স্যার, ধন্যবাদ স্যার আপনাকে। স্যার, আমরা দেখতে পেয়েছি এবং শুনতে পেয়েছি যে অফিস লাইনে যে অস্থায়ী হোটেলগুলি আছে, এগুলি আপনি দেখাশোনা করছেন স্যার, দেখভাল করছেন। দেখেন, আগরতলা শহরের ফুটপাথ, অ্যাকচুয়ালি ফুটপাথ ত্রিপুরার, আমি আপনাকে অন স্টুডিওতে বলে যেতে চাই, ত্রিপুরা রাজ্যে ফুটপাথ যারা আছে, ফুটপাথে যারা ব্যবসা করেন, আমি এটুকুনি বিশ্বাস করি, যাদের যখন বাড়ি ঘর মানে আর্থিকভাবে মানুষ যখন ক্ষতিগ্রস্ত থাকে, যখন সংসার পরিচালনা করতে কষ্ট হয়, তখন বাঁচার তাগিদে, পরিবার বাঁচার তাগিদে বাধ্য হয়ে কিন্তু সে ফুটপাথে এসে ব্যবসা করে। এবং বর্তমানে বিশেষ করে আপনি সারা আগরতলা শহরে দেখতে পাবেন অনেক পুরনো ব্যবসায়ী আছেন যারা 30 বছর 40 বছর ধরে তারা ব্যবসা করছে, ফুটপাথে করছে, এবং তাদের জীবনে একটাই চাহিদা ছিল তাদের স্বীকৃতি, অর্থাৎ তাদের লাইসেন্স প্রদান। তো বিগত 2014 সালে যখন স্ট্রিট ভেন্ডার অ্যাক্ট 2014 শুরু হয়, তার পরবর্তী সময় 2016 সালে আমরা হকারদের নিয়ে বিভিন্ন আন্দোলন কর্মসূচি আমি শুরু করি, এবং তাদেরকে নিয়ে যখন আন্দোলন কর্মসূচির মাধ্যমে সেটা শেষ হচ্ছে না, তখন পরবর্তী সময় হাইকোর্টে আমরা কেস করি, এবং সেটা 6 মাসের মধ্যে কেসটা জিতে যাই। এবং পরবর্তী সময় হাইকোর্টের নির্দেশে আগরতলা পৌর নিগমের মাধ্যমে সেখানে টাউন বেন্ডিং কমিটি হয়, কিন্তু সেটা বিগত বামফ্রন্ট সরকারের আমলে হয়নি, সেটা রাষ্ট্রপতি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পরে হয়। তো সেখানে টাউন বেন্ডিং কমিটির মাধ্যমে হকারদেরকে চিহ্নিতকরণ করে তাদের লাইসেন্স প্রদান করা হয়, এবং আগরতলা শহরে যে সকল হকাররা আছেন তারা প্রত্যেকেই লাইসেন্স প্রাপ্ত। যারা লাইসেন্স প্রাপ্ত নেই তারা লাইসেন্সের জন্য তাদেরকে অনুরোধ করা হচ্ছে আপনারা লাইসেন্সের জন্য টাউন বেন্ডিং কমিটিতে আপিল করার জন্য। তবে ফুটপাতের, অনেকেই মনে করে ফুটপাতের সবটাই ফুটপাত, তা নয়। ফুটপাতের মধ্যে ইনলিগেল দোকানও আছে, যে দোকানগুলো তাদের কোনো কাগজপত্র নেই, পেপারস নেই, বসে আছে, কিন্তু প্রত্যেকটা মানুষ বাঁচার তাগিদে এসে বসে। তো আমরা মনে হয় সরকারের এই বিষয় নিয়ে একটু ভূমিকা আশা করি নেবেন। একটা হকার জোন টুন বানাবার প্রয়োজন আছে, বা যেহেতু পুনর্বাসন দেওয়া সম্ভব না বর্তমান বলে দিয়েছেন, তো সেই জায়গায় আমি মনে করি হকার জোনের দরকার আছে। সেই হকার জোনের মধ্যে হকারদেরকে যদি পুরোটা ঢুকিয়ে দিয়ে সেখানে যদি একটা ব্যবসা বাণিজ্যের একটা সুন্দর একটা সোর্স অফ ইনকামে মানুষের ব্যবস্থাপনা করে দেওয়া হয়, তাহলে খুব সুন্দর হবে। একদম ধন্যবাদ স্যার। আপনি পরপর যে কথাগুলো আমাদের বলে গেছেন, বিভিন্ন সার্বিক ত্রিপুরার যে সাংস্কৃতিক সামাজিক কার্যকলাপের কথা বললেন, আমরা মুগ্ধ হয়ে আপনার কথা শুনেছি। শুধু আমি নয়, যেখানে পর্দার ওপারে যারা আছে তারাও শুনেন মুগ্ধ হয়ে। স্যার, আমার কাছে শেষ প্রশ্ন করব না, আমাদের সময়ের সাথে চলতে হয়, যে আগামী প্রজন্ম বা বর্তমান নতুন প্রজন্ম যারা কাজ করছে এই সমাজসেবা, এবং যারা শ্রমিক হয়ে আপনাদেরকে সাহায্য সহযোগিতা করছে, যাদের নিয়ে আপনি এগিয়ে চলেছেন, এই কাজকর্ম বিভিন্ন কার্যকলাপ করছেন স্যার, তাদের প্রতি আপনি কি বার্তা দেবেন স্যার? আমি এই রাজ্যের বিশেষ করে প্রথম যুব সম্প্রদায়, যুবক যুবতী, ওনাদের উদ্দেশ্যে বলবো যে আমাদের রাজ্যের বর্তমান সবথেকে বড় অভিশাপ হচ্ছে নেশা। একদম। এবং আমি মনে করি এই নেশার বিরুদ্ধে আমাদের প্রত্যেকের এগিয়ে আসা দরকার। যদি আমরা মনে করি সরকার বা প্রশাসন শুধু নেশামুক্ত করবে, তাহলে আপনারা ভুল ভাববেন। কারণ সরকার প্রশাসন সব আমাদেরকে দিয়েই, যার ফলে আমরা প্রত্যেকে যদি সরকার, প্রশাসন, সাধারণ মানুষ, সচেতন মানুষ, বুদ্ধিজীবী, সকল অংশের মানুষ যদি আমরা ঐক্যবদ্ধ হয়ে নেশার বিরুদ্ধে আমরা প্রতিবাদ করি, আমার দৃঢ় বিশ্বাস এই রাজ্যের নেশামুক্ত হবে, এবং নেশার যারা কারবারি তাদের অন্তত চিহ্নিতকরণ করে তাদের কারাগারে ঢোকানো উচিত। কারণ আমাদের রাজ্যের বর্তমান নেশার খুব করুণ অবস্থা।
ঘরে ঘরে যুবক সম্প্রদায় নেশাগ্রস্ত হচ্ছে এবং প্রত্যেক দিন সেটা ফেস করছি। সকালবেলা বিভিন্ন নির্মাণ শ্রমিক তাদের ছেলে মেয়ে, তাদের ঘরের হাঁড়ি, তাদের কড়াই, সেগুলো বিক্রি করে নেশা করে নিচ্ছে। ছেলে মা বাবা প্রতিবাদ করতে গেলে সেখানে মার খাচ্ছে। মা বাবা আমাদের অফিসে এসে কান্না করছে, তাকে হয়তো তুলে থানায় দিলাম, কিন্তু কিছুক্ষণ পর থানার লোকও ছেড়ে দিতে বাধ্য হচ্ছে, কারণ সে তখন নেশায় আকৃষ্ট হয়ে যায়। তো যার ফলে নেশাটা আমি মনে করব আমাদের যুবক সম্প্রদায় সবাই স্পোর্টসের খেলাধুলার দিকে মনোযোগ দিন। মা বাবাদের বলবো পড়াশোনার সাথে সাথে খেলাধুলা সেগুলোতে ইনভলভ করেন। আমাদের ভারতবর্ষের বিভিন্ন স্পোর্টসের জন্য কোটি কোটি টাকা ব্যয় হয়, সেখানে বলবো পড়াশোনার সাথে সাথে আরেকটি যারা সাংস্কৃতিক জগতে যেতে চায় তারা সাংস্কৃতিক জগতে যাক, যারা খেলাধুলা যেতে চাক তারা খেলাধুলা যেতে চাক। তো সেইভাবে আমাদের যুব সম্প্রদায়কে আমাদের সবাই মিলে তাদেরকে অনুপ্রাণিত করতে হবে, এগিয়ে নিয়ে যেতে হবে এবং নেশার বিরুদ্ধে আমাদের শক্ত প্রতিবাদ করতে হবে। সেই আশা প্রত্যাশা আপনাদের স্টুডিওতে রাজ্যের জনগণের প্রতি রাখবো। ধন্যবাদ স্যার আপনাকে। আমরা প্রতিবাদের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ, শুভেচ্ছা জানাচ্ছি শ্রদ্ধেয় বিপ্লব কর মহোদয়কে, যিনি ভীষণ ব্যস্ততার মধ্যে আজকে সময় দিয়েছেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা স্যার। আমরা অনুষ্ঠান এখানে শেষ করছি। শুভরাত্রি, সবাই ভালো থাকবেন। নমস্কার।